হ্যালো এভরিওয়ান, আর আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আলোচনা করতে চলেছি মণ্ডল তত্ত্ব ও দশ রাজমণ্ডল বা দ্বাদশ রাজমণ্ডল নিয়ে আলোচনা করতে চলেছি। আর এই পুরো থিওরিটা কৌটিল্যের মত অনুসারে বা কৌটিল্যের দেওয়া, এবং এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান সময়ে। দেখুন, মণ্ডল তত্ত্ব বলার আগে কৌটিল্য সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। কৌটিল্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের মুখ্যমন্ত্রী, বা তিনি যে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, সেই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার পেছনে নেপথ্যে এই যে কৌটিল্য, চাণক্য বা এই বিষ্ণুগুপ্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং তিনি না হলে হয়তো চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারতেন না। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মুখ্যমন্ত্রী হন এই কৌটিল্য, এবং কৌটিল্য তার যে অর্থশাস্ত্র গ্রন্থটি লিখেছিলেন, এই অর্থশাস্ত্র গ্রন্থটিতেই তিনি ধারণা দিচ্ছেন এই মণ্ডল তত্ত্ব। মণ্ডল তত্ত্ব হলো যে রাজা, সেই রাজা তার সীমান্তবর্তী যে প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্র এবং তার যে সম্পর্ক, সেই সম্পর্ককে কেন্দ্র করে এই মণ্ডল তত্ত্বের উদ্ভব হয়েছে। রাজা এবং তার বিভিন্ন যে প্রতিবেশী রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোকে নিয়ে তার এই মণ্ডল তত্ত্ব। এবং কৌটিল্য বলার চেষ্টা করছেন যে রাজা, তাকে বিজুগেষু হিসেবেই তিনি আখ্যায়িত করছেন, এবং তিনি বলছেন যে রাজার সম্মুখে বা সামনের দিকে মোট 5 জন থাকবেন, মানে যে রাজা, এই রাজার সম্মুখ দিকে 5 জন আর পশ্চাৎপদ বা পিছনের দিকটায় 4 জন থাকবেন, এবং রাজা নিজে এদেরকে নিয়েই গঠিত হবে 10 রাজমণ্ডল। এবং তিনি আরো এক ধরনের রাজার কথা বলছেন, মধ্যম রাজা, এবং শেষে তিনি বলছেন উদাসীন রাজা। এই মধ্যম রাজার উদাসীন রাজাকে নিয়ে বলা হচ্ছে দ্বাদশ রাজমণ্ডল। কৌটিল্যের মতে যে রাজার অন্যতম কর্তব্য হচ্ছে পররাজ্য দখল আর সাম্রাজ্য বিস্তার করা। কৌটিল্য সবসময় সাম্রাজ্য বিস্তারের দিকে উৎসাহ দিয়েছেন, এবং ইন্টারন্যাশনাল রিলেশনে কৌটিল্যকে একজন বাস্তববাদী হিসেবে দেখা হয়ে থাকে, এবং যে বাস্তববাদীরা মূলত রাষ্ট্রের স্বার্থের দিকেই লক্ষ্য দিয়ে থাকেন। কিন্তু এ ব্যাপারে রাজাকে তিনি বলছেন যে স্থান, কাজ, পাত্র বিবেচনা করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। বিভিন্ন রাষ্ট্রের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করতে হবে বা যুদ্ধক্ষেত্রে কিভাবে কার সাথে কি নীতি নিতে হবে, সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে এই সম্পর্ক যে স্থাপনের ক্ষেত্রগুলোকে তিনি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দিচ্ছেন। এই পরিকল্পনাই হচ্ছে মণ্ডল তত্ত্ব, যেখানে বলা হচ্ছে যে মণ্ডল তত্ত্বের কেন্দ্রে কিন্তু বিজুগেষু রাজার অবস্থান। মণ্ডল তত্ত্বের কেন্দ্রে কে আছেন? বিজুগেষু রাজার অবস্থান রয়েছে, এবং এই রাজা হলেন অন্য রাজাদের উপর আধিপত্য বিস্তারে ইচ্ছুক। মানে সবসময় তিনি বলছেন যে মধ্যম রাজা, যে বিজুগেষু, মানে যে মধ্যস্থান, তার যে কাল্পনিক যে চিত্র বা তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কেন্দ্রে বিজুগেষু বা রাজা স্বয়ং উপস্থিত রয়েছেন, এবং তিনি সবসময় চেষ্টা করবেন অন্য রাজাদের উপর আধিপত্য বিস্তারে ইচ্ছা প্রকাশ করবেন। এবং বিজুগেষু রাজার সামনে যিনি থাকবেন, তিনি কিন্তু শত্রু বা অরি, আর শত্রুর পরে থাকেন মিত্র বা শত্রু, যাকে বিজুগেষু থেকে বিচ্ছিন্ন করেছেন। বিজুগেষু রাজার পরবর্তী রাজাকে তিনি শত্রু বলছেন, এবং শত্রুর পরে থাকবেন মিত্র, এবং তার পরবর্তী মণ্ডলে যে শত্রুর মিত্র বা অরি মিত্র অবস্থান করছেন, এবং শত্রুর মিত্রর পরবর্তীতে মিত্রের মিত্র বা অবস্থান করছেন। এবং তিনি বিজুগেষু রাজার পাশ্চাত্যবর্তী যে রাষ্ট্রগুলো তারা কিন্তু অবস্থান করেন, তাদেরকে তিনি পাশ্চাত্যবর্তী অরি, পাশ্চাত্যবর্তী মিত্র, পাশ্চাত্যবর্তী অরি মিত্র আর পাশ্চাত্যবর্তী মিত্র মিত্র, এই চিত্রের মাধ্যমে খুব ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা শত্রুর, মানে পাশ্চাত্যপদ যে রাজাগুলো রয়েছে, সেই রাজাগুলোকে তিনি এইভাবে দেখে। এছাড়া তিনি তিনি একজন রাজা বলেন মধ্যম রাজা, এবং এই সম্মুখবর্তী যে রাষ্ট্রগুলো থাকবে, এই রাজাগুলোর একবার সবশেষে শত্রুর মিত্রের মিত্র অরি মিত্র থাকছেন, কিন্তু মধ্যম রাজা থাকছেন কোথায়? মধ্যম রাজা কিন্তু আসলে যে সম্মুখবর্তী যে রাজা থাকবেন, তার ভিতরে একজন রাজা, সবশেষ রাজা অবস্থানটা
শত্রুর মিত্রের মিত্র। আর পাশ্চাত্যবর্তী শেষ যিনি রাজা থাকবেন তিনি হচ্ছে পাশ্চাত্যবর্তী মিত্র। কিন্তু এছাড়াও দুজন রাজার কথা কিন্তু কৌটিল্য বলছেন। এই দুজন রাজা হচ্ছে মধ্যম রাজা আর উদাসীন রাজা। মধ্যম রাজা বলা হয় সেই রাজাকে যিনি বিজুগীষু এবং তার শত্রু বা ওরি উভয়কেই সাহায্য করতে পারেন। মানে এই মধ্যম রাজাকে কিন্তু মানে দুজন মানে আমরা বিজুগীষুকে সাহায্য করবো যেমন তাকেও সাহায্য করতে পারেন, আবার তিনি আবার কি করবেন, তিনি আবার শত্রু বা ওরি রাজাকেও সাহায্য করতে পারেন। আর যে রাজা বিজুগীষু শত্রু রাজা মধ্যম রাজা থেকে দূরত্ব বজায় রেখে অবস্থান করেন এবং যিনি বেশি শক্তিশালী, সব রাজাকেই সাহায্য করতে পারেন বা তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন, তিনি হচ্ছে উদাসীন রাজা। আর এই 10 রাজমণ্ডলের সাথে মধ্যম রাজার উদাসীন রাজাকে যোগ করে দেওয়ার পরে কিন্তু এই দ্বাদশ রাজমণ্ডল বা দ্বাদশ মণ্ডল রূপে কিন্তু অভিহিত করা হয়ে থাকে। এবং কৌটিল্য সব থেকে মানে বিশেষভাবে লক্ষ্য রাখতে বলেছেন যে উদাসীন রাজার প্রতি, তার গতিবিধির প্রতি, এবং অবশ্যই তিনি সবসময় একজন মানে অন্য রাজ্য দখলের প্রতি রাজার ইচ্ছা থাকবে বা সাম্রাজ্য বিস্তারের তিনি চেষ্টা করবেন, এটাই তিনি চেয়েছেন। এবং আগেই বলেছি তাকে বাস্তববাদী বা রিয়ালিস্ট হিসেবে পরিচয় দেওয়া হয়ে থাকে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, এবং রাষ্ট্রের স্বার্থই তার কাছে বড় স্বার্থ। তো যাই হোক, কৌটিল্য যে মণ্ডল তথ্য দিয়েছেন অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কেউ জানতে চান বা কোনো টপিক ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।